এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। কি হচ্ছে এখানে? তুমি কি নার্স? তুমি কাকে ইনজেকশন দিচ্ছ? আমি দেইনি, আমার উপরে চাপ ছিল। আমি আসলে রোহান সেই মুহূর্তে এক ধাক্কায় আলো নিভিয়ে দেয়, অন্ধকারে কেবল একটাই কণ্ঠস্বর। আবির, তুই অদরাকে যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে এবার সত্যের খোঁজ কর। তোর কাছে অতি কাছের একজন তোদের জীবনের সবচেয়ে বেশি বিষাক্ত, তাকে খুঁজে বের কর। আর কে এইজন, হয়তোবা সেটা জানার আগেই বেশি দেরি হয়ে যাবে। আবির চুপচাপ, নিঃশ্বাস ভারী। রোহান হারিয়ে যায় ছায়ার মধ্যে। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার এসে অধরাকে সঠিক ইঞ্জেকশন দেয়। ধীরে ধীরে অধরা কিছুটা সুস্থ হয়ে ওঠে। আবির ধীরে ধীরে অধরার হাতটা ধরে তার পাশে বসে বলতে থাকে, আমি এতটাই অন্ধ ছিলাম যে বুঝতেই পারিনি তোর আশেপাশে এতটা অন্ধকার জমে আছে। আর ওই ছায়া আসলে তার কি পরিচয়? তোর বিপদের সময় সে হাজির হয়ে যায়, আর সে বা এত কিছু জানে কি করে? এদিকে হসপিটালের বাইরে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটি, এক মিডিয়া রিপোর্টার। সে জানে না সেই ছায়ামূর্তি রোহান। কাজ শেষ করে নীরবে হসপিটালের পেছনের দরজা দিয়ে বেরোয় যাচ্ছিল। গায়ে কালো শার্ট, মুখে হুইসেল মুখোশ। ধীরে ধীরে সে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে চায়। ঠিক তখনই আচমকা একটা হালকা হাওয়া আসে, মুখোশটা হালকা করে খুলে পড়ে যায়। রীতি হতবাক হয়ে থাকে আর বলে ফেলে, তুমি তুমি সেই রাতের মুখোশধারী? রোহান চুপ করে থাকে। রীতি এক ধাপ এগিয়ে এসে ধীরে ধীরে বলে, তুমি কেন এখানেও? সাংবাদিক না হয়ে যদি তুমি শুধু একটা মেয়ে হতে তাহলে বুঝতে, সব গল্প ফাঁস করার নয়, কিছু গল্প শুধু চোখের আড়ালে ভালোবাসা হয়ে বেঁচে থাকে। তুমি আমাকে চিনলে না? আমি সেই মেয়ে যেদিন তুমি আগুন থেকে এক বাচ্চাকে বাঁচিয়েছিলে, আর সেই দিনই তুমি হারিয়ে গিয়েছিলে। আজ আবার তোমাকে এখানে দেখলাম। সেদিনও দেখলাম একজনকে বাঁচাতে। রোহান থেমে যায়। চোখ এক ধরনের তীব্র হতাশা আর শান্তি মিশে থাকে। তুমি মুখোশ পরো কারণ তোমার বিশ্বাস নেই। পৃথিবীর বুকে আমি কিন্তু মুখোশ ছাড়া এক ছেলেকে দেখেছি, যে ভয় পায় না, শুধু ভালোবাসতে জানে। তুমি কি জানো, তুমি যেই ভালো কাজ করছো, এতে করে তুমি যদি কখনো হারিয়েও যাও, তবুও তোমার ছায়া থেকে আলো আসবে। রোহান ধীরে ধীরে ফিরে তাকায়। সে মুচকে একটা হাসি দিয়ে বলে, তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক অস্ত্র কি? কোনো গুলি নয়, কোনো ছুরির আঘাত নয়, একটা মেয়ের চোখে পড়ে যাওয়া প্রেম। তার সব কিছু গুলিয়ে ফেলে, এমনকি আমার মুখোশও। রীতি এক চিলতে হাসি দিয়ে বলে, তাহলে মুখোশ খুলে ফেলো। আমি চাই তুমি পৃথিবীর বুকে সাহস নিয়ে বাঁচো, নিজেকে আড়াল করে নয়, নিজেকে প্রকাশ্যে আনো, নিজেকে প্রকাশ করো, আর বীরের মতো বাঁচো। রোহান নিঃশ্বাসটা খুব জোরে নিয়ে বলে ওঠে, আমার পৃথিবীটা আগুনে পোড়া, এখানে সাহস আছে ঠিকই, কিন্তু বীরের মতো বাঁচাটা খুবই কষ্টকর। তখনই হৃদি রোহানের কাছে যায়, ওর হাতটা ধরে এবং বলে, আমাদের জন্য কোনো কিছু অসাধ্য নয়, সব কিছুই আমরা সাধ্য করতে পারি। চাইলে তুমিও পারো। রোহান রীতির হাতের দিকে তাকিয়ে থাকে। রীতি তার দ্বিতীয় হাতটা এগিয়ে দেয়। একটা নিস্তব্ধ স্পর্শের ছায়া থেকে আলোতে ফিরে আসার এক প্রেমের শুরু হয়। শুধু পেন কন্ট্রোলের নামে কিছু ইঞ্জেকশন দিতে বলেছিলাম, এই কাজটুকু ঠিক মতো করতে পারলে না? যত সব অপদার্থ লোকজন, কিচ্ছু হবে না তোমাদের দিয়ে। এখন কি করছে? ডাক্তার গিয়ে ইঞ্জেকশন দিয়েছে ম্যাডাম। এখন ওনার পাশে আবির স্যার আছে। চারপাশে খেয়াল রাখো, যেভাবে হোক, যে করে হোক, ওই বাচ্চাটাকে নষ্ট করতেই হবে। কোনোভাবে এটাকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। শুধুমাত্র একটু অপেক্ষায় থাকো, কারণ আবির ওখান থেকে সরে, আর তখনই যেভাবে হোক কাজটা করে ফেলবে। আর না হয়তো বুঝোই কি করতে পারি। শহরের সবচেয়ে বড় অভিজাত হসপিটালের ষষ্ঠ তলার কোণার কেবিন। জানালার পাশে আধো আলো, এক পাশে হৃদয়ে কাঁপানো নীরবতা। বিছানায় ঘুমিয়ে আছে অধরা, তার মুখে এক চিলতে শান্তি, অথচ সে জানেই না সামনে অপেক্ষা করছে তার জন্য এক বিভীষিকাময় সময়। পরের দিনের ঘটনা। আবির তার নিজ কাজের জন্য আবার বাইরে যাওয়ার আগে সে একবার করুণ দৃষ্টিতে তাকায় অধরার ঘুমন্ত মুখের দিকে। ঠিক সেই সময় কেবিনে ঢুকে শবনম খালা, তার মুখে স্নিগ্ধ হাসি, হাতে এক কাপ কফি। শবনম খালা বলে, অধরা মা তো ঘুমাইতেছে, চলো একটু কফি খাই।
তারপর একটু কথাবার্তা বলে ওদের কফি খাওয়ার মাঝেই আসে এক নার্স। আবির তার দিকে তাকালেই সে বলে ওঠে, স্যার, ডাক্তার বলেছে ওনাকে এখন একটা ইঞ্জেকশন দিতে হবে। আবির কড়া চোখে নার্সের দিকে তাকায়। নার্স কিছুটা ভীতু হলেও নিজেকে শক্ত রাখে এবং বলে, স্যার, আপনি চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারেন। এই মুহূর্তে সেখানে প্রবেশ হয় নাজমা চাচির। চাচি একটু এগিয়ে এসে আবিরকে বলে, তুমি কোনো টেনশন করো না আবির, সব দিকে নজর বসানো হয়েছে। এখন আর অধরার কেউ ক্ষতি করতে পারবে না। আর আমি খোঁজ নিয়ে এলাম, উনি এই হসপিটালেরই নার্স। নার্স নাজমা চাচির দিকে তাকিয়ে বলে, ম্যাম, চাইলে ইঞ্জেকশনটা আপনি নিজেই পুশ করতে পারেন, তাহলে হয়তো আমাকে কেউ সন্দেহ করবে না। নার্স আবিরের দিকে তাকিয়ে বলে। স্যার, দিব ওনার কাছে? নাজমা বেগম ইঞ্জেকশনটা হাতে নেয়। এবার এটা অচেতন ইঞ্জেকশন, যা 1 ঘন্টার মধ্যে গভীর ঘুমে ডুবিয়ে রাখবে। অধরা তখন অর্ধ ঘুমন্ত। সে শুধু ফিসফিস করে বলে, চাচ্ছি তুমি। নাজমা চাচি মুচকি হাসে আর বলে, হ্যাঁ মা, আমি। তুমি চোখ বন্ধ করো, সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। আর সেই মুহূর্তেই সুইটা ঢুকে যায় অধরার বাহুতে। মাত্র কয়েক মিনিট অধরা নিস্তেজ হয়ে পড়ে এবং নিঃশ্বাস ধীরে হয়ে আসে। কিন্তু এর কিছুটাই বুঝতে পারে না শবনম খালা। আর আবিরের খালার কাছে বিদায় নিয়ে অধরার দিকে তাকিয়ে চলে যায়। শবনম খালা ওয়াশরুমে যায় আর এই সুযোগেই নাজমা চাচি পর্দা সরিয়ে দেখে জারিফ অ্যাম্বুলেন্সের মতো দেখতে একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নিচে। সে চশমা পরে গ্লাভস হাতে, যেন এক পেশাদার একজন চিকিৎসক। চাচির চোখে এক রহস্যময় হাসি অন্ধকারে খেলা করছে। সে ধীরে ধীরে অধরাকে সাদা চাদরে মুড়িয়ে নার্সকে বলে, ডক্টর বলেছে ওর একটা টেস্ট করাতে হবে, আমি নিয়ে যাচ্ছি। নার্স কিছু সন্দেহ না করে বলেন, আচ্ছা, সাবধানে নিয়ে যান ম্যাম। তখনই লিফটে করে তারা নিচে নেমে যায়। জারিফ অধরাকে নিয়ে গাড়ির পেছনে রাখে। দরজা বন্ধ হওয়ার শব্দে যেন শেষ হলো এক অনরচিত ষড়যন্ত্রের সূচনা। এদিকে আবিরের মন অস্থির লাগতে থাকে। তার ভেতরে যেন কেমন একটা অনুভূতি হতে থাকে। সে বুঝতে পারছে না তার জীবনের সবচেয়ে বড় ঝড় ঠিক এই মুহূর্তেই শুরু হতে যাচ্ছে। শবনম খালা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বেডের মধ্যে অধরা নেই। সে আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে। অধরা অধরা বলে সে চিৎকার করতে থাকে। আর তখনই পাশে আসে সেই নার্স। সে বলে, ওনার চাচি ওনাকে নিয়ে গেছে, কি যেন একটা টেস্ট করতে হবে বলল। শবনম খালার কেমন যেন মনে হতে থাকে। সে তাড়াতাড়ি আবিরকে ফোন দেয়। ঘন্টা দেড়েকের মধ্যেই দৌড়ে সেখানে উপস্থিত হয় আবির। তখনই পেছন থেকে বলে নাজমা চাচি, আমি তো ওকে একটা পরীক্ষা করানোর জন্য ওই ডাক্তার রুমে রেখে বাইরে আসলাম। কোথায় গেল মেয়েটা, দেখতেই পারছি না। আমার ছায়া তো ওর সাথে সাথেই ছিল, তাহলে কিভাবে কি হলো? অধরার চোখ ধীরে ধীরে খুলে দেখে তার চারপাশে অন্ধকার, ধুলা আর একটা রুক্ষ দেয়াল। একজন ভাঙা হাসি দিয়ে বলছে, ওয়েলকাম অধরা বেবি। ঘুমের রেশ কেটে গেছে? তাহলে শোন, তুই জানিস না তোর বাচ্চা আমাদের ভবিষ্যতের জন্য একটা সমস্যা। আর এই শিশু যদি না বাঁচে তবেই আমাদের রাজনীতি বাঁচবে। তার সাথে আমার মনের ইচ্ছাটাও। তোকে ব্যবহার করতে চেয়েছিলাম আমি, কিন্তু তুই তো প্রেমে পড়ে গেলি ওই আবিরের। তাই তোকে বাচ্চার মা, অর্থাৎ আবিরের সন্তানের মা হতে দেওয়া যাবে না। অধরা ঢুলু ঢুলু চোখে অশ্রু নিয়ে বলে ওঠে, তুই তো সম্পর্কে আমার ভাই ছিলি, এতটা নিচু হবি ভাবিনি। তুই জানিস না, এই গর্বে শুধু সন্তান না, তোদের বিরুদ্ধে আমার প্রতিবাদ জন্ম নিচ্ছে। ঠান্ডা হেসে বলতে থাকে, ও আচ্ছা, তাই নাকি? তাই তো তোর বাচ্চার জন্য আমি কিছু স্পেশাল ব্যবস্থা রেখেছি। একটা মাত্র ইঞ্জেকশন, যার প্রভাবে গর্ভ নষ্ট হয়ে যাবে। শেষ হয়ে যাবে তোর বাচ্চা। তোর প্রতিবাদ এখানে তুলিস না। তারপর সে দরজা বন্ধ করে চলে যায়। অধরা পেটে হাত রেখে ফিসফিস করে বলতে থাকে, আমার সোনা, আমি তোমাকে বাঁচাবো। আমি তোমার কিচ্ছু হতে দিব না। ওরা কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবিরের বারবার খালি বিছানাটার দিকে চোখ যাচ্ছিল। সে চোখ বন্ধ করে চিৎকার করে বলতে থাকে, চিৎকার করে, অধরা, অধরা তুমি কোথায়?
তীব্র চিৎকারে পুরো ওয়ার্ড কেঁপে ওঠে। নার্স এগিয়ে এসে কেউ বলে এক মহিলা নিয়ে গিয়েছে, কিন্তু কারা কোথায় নিয়ে গিয়েছে কেউ কিছুই বলতে পারে না। আবিরের চোখে জলজল করে ওঠে। সে দৌড়ে যায় রিসিপশনে এবং সেখানে সে বলে, এখনই এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ চাই, এক্ষুনি আমাকে সেটা দিন। এসব দেখে ছেলেটা ভয় পেয়ে ক্যামেরা খুলে দেয়। সিসিটিভিতে দেখা যাচ্ছে একটা সাদা চাদরে মোড়ানো দেহ স্ট্রেচারে করে নামানো হচ্ছে। নাজমা চাচি, এক নার্স সাথে। কিন্তু তখনই আবিরের চোখ পড়ে নার্সের পায়ে থাকা সাদা স্লিপার। সে বুঝতে পারে এই নারী তো ভিজিটর। ঠিক তখনই আবিরের ফোনটা বেজে ওঠে। কয়েকবার বাজার পর আবির সেটা পিক করতেই ওপাশ থেকে সে ভরাট এক গম্ভীর কণ্ঠ বলে ওঠে, তুই যদি অদরকে বাঁচাতে চাস তাহলে এক্ষুনি দানগিন বিলার দিকে রওনা দে, তারা ইঞ্জেকশন দিতে চলছে ওকে। আবির থমকে যায় আর বলে, তুই কে? আমি সব দেখেছি, বিশ্বাস কর, অনেক দেরি হয়ে যাচ্ছে, এখনো সময় আছে। আবিরের চোখে আগুন জ্বলে ওঠে। সে বুঝে যায় এটাই তার শেষ সুযোগ। আবির ফোনের দিকে তাকায়। অপর প্রান্ত থেকে আবার বলে ওঠে রেগে, আমি অনেকটা দূরে আছি, আসতে আসতে অনেক সময় লেগে যাবে, তুই ওর কাছাকাছি পৌঁছা আবির। ওরা যদি অধরার গায়ে একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করে তবে ওদের কবর খুলবো আমি নিজের হাতেই। রাত ঘনিয়ে আসছে। আবির তার বাইক নিয়ে বেরিয়ে ছুটছে। তার চোখে শুধু একটাই ছবি, অধরা আর তার গর্ভে বেড়ে ওঠা সেই নিষ্পাপ প্রাণ। রাস্তার বাতাসে ধাক্কা খাচ্ছে। মাথার ভেতরে শুধু একটাই শব্দ বেজে উঠছে, অধরার কিছু হতে দেয়া যাবে না, কিছুতেই না। কান্নাজড়িত কণ্ঠে, আমি তোদের ছেড়ে দেব না, এবার তোদের চাষ থামিয়ে দেব। সারোয়ার, এবার তো তোকে ধ্বংস করব। যদি আমার সন্তানের কিছু হয় তাহলে তোদের দুজনের একজনেরও রক্ষে নেই। ইঞ্জেকশন হাতে ধীরে ধীরে অধরার দিকে এগিয়ে আসছে জারে। অধরার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি দিয়ে বলে, কোথায় তোর স্বামী, তোর বাচ্চার বাবা? দেখেছিস তো, এ বাচ্চার জন্য ওর কোনো মায়া নেই। সে তোকে বাঁচানোর জন্য এখনো আসলো না, আর যদি আসেও আবির তো অনেক দেরি করে ফেলবে। ততক্ষণে এই বাচ্চা তোর সাথে থাকবে না, আর তুই না থাকবি এ বাচ্চার গর্ভধারণী। অহংকারী মেয়ে, এবার হবে আমার জয়। এ কথা বলেই সে হাসতে হাসতে ইঞ্জেকশন নিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎই পেছন থেকে একটা গুলির শব্দ। আবির দরজা ভেঙে ঢুকে পড়েই আবির বলে, তুই মরে গেলেই আমার সন্তান জন্ম নেবে ভয়হীনভাবে। গুলির লড়াই, আতঙ্ক। শেষ মুহূর্তে ছিটকে পড়ে ইঞ্জেকশন একপাশে। আবির এসে অধরাকে কোলে তুলে নেয়। ততক্ষণে অধরা প্রায় অচেতন হওয়ার অবস্থা। ধীরে ধীরে চোখ দিয়ে আবছাভাবে তাকিয়ে সে বলে, তুমি চলে এসেছো, আমার সন্তান এবার বাঁচবে তো? আবিরের চোখে জল, কাপা কাপা আর ধীর কণ্ঠে সে বলে, ধীর কণ্ঠে, তোরা আমার প্রাণ, তোদের ছাড়া আমি শ্বাস নিতে পারি না। আমি তোদের বাঁচাবো, আমি আগুন হয়ে সব কিছু পুড়িয়ে দেবো, তবুও তোদের রক্ষা করব। সেখানে তুমুল মারামারি হয়। এক পর্যায়ে আবিরের গুলিতে জারিফ নিচে পড়ে যায়। আবির কোনো দিকে না তাকিয়ে অধরাকে কোলে নিয়ে সাথে সাথেই বেরিয়ে আসে। ততক্ষণে অধরা সেন্সলেস হয়ে গেছে। আবির হসপিটালের নিচে এসে জোরে চিৎকার করতে করতে ডাক্তারদের ডাকতে থাকে। ডাক্তাররা দৌড়ে আসে। সাথে সাথেই অধরাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। চাচি মাথায় হাত দিয়ে বসে আছে। সে আল্লাহর কাছে দুহাত তুলে বলতে থাকে, আল্লাহ, ওরে রক্ষা করো। এই সন্তান শুধু আবির আর অধরার না, ও নতুন প্রজন্মের আশার আলো। আবির চাচির দিকে তাকিয়ে কিছুটা অবাকই হয়। সে তো দেখেছিল চাচিকে এই অধরাকে নিয়ে যেতে। এদিকে চাচি এসে ন্যাকা কান্না করে বলতে থাকে, আমি অধরাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম। লিফটে কি হলো, আমার মাথায় পিছন থেকে কেউ একটা বাড়ি দিল। তারপর আর আমার হুঁশ নেই। পরে কি হয়েছে রে বাবা, আমি তো কিছুই জানি না। অধরা বাইরে গেল কি করে? চাচির কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হয় আবির, কারণ সিসি ক্যামেরায় শুধু চাচিকে লিফটে অধরাকে ধরে দাঁড়িয়ে থাকতেই দেখা গেছে। বাকিটুকু আর কিছুই বোঝা যায়নি। তাছাড়া নাজমা বেগমের মাথার সাইডে একটু ব্যান্ডেজ ছিল, তাই তার কথা অনায়াসেই বিশ্বাস হয়ে যায়। হঠাৎ করে অপারেশন থিয়েটারের লাইট জ্বলে ওঠে। জন্ম নেয় এক অপরিণত শিশু। ইনকিউবেটরে রাখা হয় তাকে। সবার চোখে জল। ইনকিউবেটরের কাছের বাইরে দাঁড়িয়ে আবির বলতে থাকে, এবার থেকে আমি শুধু যুদ্ধ করব না, আমি তোদের জন্য শান্তি করব। তুই শুধু চোখ খোল বাবা, তোকে কোলে নিতে হবে আমার।
সবার চোখে জল, সবাই যেন স্তম্ভিত হয়ে আছে। সপ্তাহখানেক পরে যেন আল্লাহ তাআলা সবার ডাক কবুল করে। বাচ্চাটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আবির ধীরে ধীরে অধরার কাছে এসে দাঁড়ায় এবং অধরা আবিরকে জড়িয়ে ধরে আর বলে, আমরা কি সত্যি সত্যি বেঁচে ফিরেছি? ওই দিনগুলো কি সবই স্বপ্ন ছিল? তোর ভালোবাসার স্বপ্ন না, যুদ্ধ। আর তোর গর্ভের বাচ্চা হবে এই যুদ্ধের জয়। তোর মতো সাহসী কেউ মা হলে আগুন ও পানি এক হয়ে যাবে। তারা দুজনই তাদের সন্তানকে জড়িয়ে ধরে। শুরু হয় একটি সুন্দর ভোর, স্নিগ্ধ সকাল, চারদিকে খুশির রেশ। সন্তান তার মায়ের কোলে ঘুমাচ্ছে, যেন একটি অপূর্ব দৃশ্য। অধরা এখন আর সেই চঞ্চল কিশোরীটি নেই। সে এখন একজন মা, একজন দৃঢ় নারী, একজন স্বপ্নবাজ জীবনদাত্রী। অধরা বাচ্চার কপালে চুমু দিয়ে বলে, তুই জানিস না রে, তোর জন্য কত অন্ধকারে আলো জ্বালাতে হয়েছে আমাদের। তুই শুধু সাহসী হবি, বাবার মতো আগুন না হয়ে তুই জল আর আশ্রয় হবি। পাশে বসে থাকা চাচির চোখ জলে ভিজে আসে। চাচি মৃদু হেসে বলে, তুই এখন শুধু মেয়ে না, তুই এখন আমার মতো একজন মা, যে সন্তানের জন্য নিজের পুরো শরীর ফুরিয়ে ছায়া দিতে জানে। এভাবে হবে না, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। শেষ পর্যন্ত বাচ্চাটাকেও কিছু করা গেল না। বারবার কেন চাল উল্টে দিচ্ছে? কিছু তো একটা গভীরভাবে করতেই হবে, যাতে করে ওই আবির ভেঙে চুরমার হয়ে যাক। কয়েকদিন পর এক ফাউন্ডেশন থেকে অধরাকে আমন্ত্রণ জানানো হয়। তাদের আহ্বান ছিল এমনটা, আপনার মতো একজন নারী, যিনি গর্ভে সন্তান রেখেও অপহরণের শিকার হয়েছেন, যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আপনার গল্প যেন সাহস হয়ে দাঁড়ায় অন্য নারীদের জন্য। অধরা আবিরের হাত ধরে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম আমি শুধু তোমাদের কাছে একটা ছোট্ট প্রাণ। আজ বুঝলাম আমি নিজেই একটা আলো হতে পারি। আমার মতো মেয়েদের গল্প কেউ বলুক, কেউ শুনুক। আবির, আমি তো সেটাই চাই। আবির চোখে গর্ব নিয়ে বলে, তুই শুধু বাঁচিস না, তুই শেখাবি। তুই আমার থেকে অনেক বড় হয়ে গিয়েছিস। অধরার জন্য একদিন গভীর রাতে আবিরের ফোনে একটা কল আসে। একজন প্রবাসী নেতা, সে ছিল তার চাচির পুরনো প্রেমিক। সে বলে ওঠে, আমি চাই তোমার স্ত্রী আমাদের প্রার্থী হোক, নারীদের কণ্ঠ হয়ে উঠুক। সে যুদ্ধ করতে জানে, সে বাঁচতে জানে, গড়তে জানে। আজকের নারী শুধু ভালোবাসা না, নেতৃত্ব দেয়। তাই আমরা চাই তোমার বউ আজকের দলের নেত্রী হয়ে উঠুক। অধরা পাশ থেকে ফিসফিস করে বলে, আমি এইসব করব? আমি কি পারবো? আবির একটা মুচকি হাসি দিয়ে বলে, তুই যখন অপহরণ হয়েছিলি, আমি তোর অস্তিত্ব নিয়ে যুদ্ধ করেছি। এবার তুই নিজের অস্তিত্ব দিয়ে অন্য নারীদের লড়াইয়ের শক্তি দে। একটা সংবাদ সম্মেলনে অধরার ছবি ছড়িয়ে পড়ে, নারী যোদ্ধা নামে। এরপর এই সাহসী পোশাকে, চোখে সূক্ষ্ম চাহনি নিয়ে এক নারী প্রবেশ করে মঞ্চে। সে আর কেউ নয়, সে হচ্ছে রাইসা। রাইসা হাসি দিয়ে বলে, একেবারের জন্য ভাবো অধরা, তোমার স্বামী আমার ভাইয়াকে গুলি করেছে। সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। তুমি আজ নেত্রী, আর আমি একজন মৃত্যুর সাথে লড়াই করা ভাইয়ের বোন। অধরা শান্ত গলায় বলে ওঠে, নরম গলায়, তোমার ভাই যখন আমার গর্ভে হাত তুলেছিল, তখন আমি শুধু স্ত্রী ছিলাম না, তখন আমি ছিলাম একজন মা। আর যে নারী মা হয়, সে নারীর প্রতিটা রক্তবিন্দু তখন আগুন হয়ে জ্বলে ওঠে। সে ক্ষমা করতে জানে, কিন্তু ভুলে যেতে জানে না। চোখাচোখি হয় দুই অর্থ উত্তপ্ত চক্ষুর। নতুন রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়, অধরা বনাম আফরিন। গভীর রাত, বাচ্চা ঘুমিয়ে গেছে। আবির ও অধরা একে অপরের পাশাপাশি বসে আছে। আবির অধরাকে বলে ওঠে, এই যুদ্ধ আমার না, এখন এটা তোর। আমি শুধু তোকে আগলে রাখবো, কারণ এই দেশে তোকে দেখবে নারী নেতৃত্বে। অধরা চোখে টলমল জল নিয়ে হেসে ওঠে আর বলে, তুমি পাশে না থাকলে আমি কিছুই হতে পারতাম না। আমি ভালোবাসতে শিখেছি তোমার কাছ থেকে, ভয় থেকে বের হতে শিখিয়েছো তুমি আমায়। এখন আমাকে বলো, আমি কেমন স্ত্রী আর কেমন মা? আবির অধরাকে টেনে বুকে নিয়ে ছোট্ট চুমু দিয়ে বলতে থাকে, তুই আমার জগৎ, আমার সন্তানের মা। তুই আর আমার সন্তান এখন আমার দুনিয়া।
একটা গভীর রোমান্টিক দৃশ্য, হালকা আলোয় কোমল চুমু, ভালোবাসা কাঁপাকাঁপির নির্যাস। তারা একে অপরকে জড়িয়ে ধরে যেন পৃথিবী থেমে গেছে সেই স্পর্শে। দুই ভালোবাসার মানুষ খুব কাছাকাছি হয়। রাজনৈতিক ময়দানে অধরা প্রথমবার একটি নারী সচেতনতার র্যালিতে অংশ নেয়। আবির তার পাশে থাকে, বাচ্চাটি চাচির কোলে, র্যালির গাড়ির পাশে নিরাপদ দূরত্বে। অধরা মাইকে কথা বলছে, চোখে তার কঠোর তেজ। আমরা মা, আমরা প্রেমিকা, আর আমরা জীবনদাত্রী। কিন্তু কেউ ভেবে দেখে না আমরাও নেতা হতে পারি, আগুন হতে পারি, প্রতিবাদ করতে পারি। হঠাৎ করে ভিড়ের মধ্যে একটি বিস্ফোরণ, একটি গুলির শব্দ। বাচ্চাটি আহত হয়, মাথার পাশ ঘেঁষে যায় গুলিটি, রক্ত ছিটকে যায় অধরার শাড়িতে। আবি চিৎকার করে বলতে থাকে, আমার সন্তান, ওর কিছু হয়ে গেলে আমি কাউকে ছেড়ে দেব না। চারিদিক জ্বলে ওঠে। অধরা মঞ্চে বসে পড়ে, শিশুটিকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। অধরা আঁচল দিয়ে রক্ত মুছে আর বলতে থাকে, তোর শরীরে যে রক্ত পড়ছে সেটা আমার গর্ভের চেয়েও পবিত্র। তুই আমাকে হেরে যেতে দিবি না। তুই চোখ খুলছো না।